আমরা জেনে যে অনেকে লাস্ট ২ দিন জ্ঞানমূলক অনুধাবন কিছুই পড়ি নাই। মানে এরকম অনেকে আছো যে সৃজনশীলই ঠিকমতো শেষ হয় না। মানে আমাদের গ আর ঘ এর মার্কের প্রশ্নগুলাই ঠিকমতো প্রিপারেশন নাই। কিন্তু তুমি ভাবতেছো যে জ্ঞান অনুধাবন পুরোটা স্কিপ করে যাবা। কিন্তু এটা না করার থেকে আমি তোমাকে একটা সলিউশন দিই। সলিউশন হচ্ছে পুরাটা স্কিপ করা না থেকে তুমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে সবথেকে ইম্পর্টেন্ট এমসিকিউ অথবা এই ক, খ জ্ঞান অনুধাবন পড়ে যাও। তাহলে এটা একটু লজিক্যাল এবং একটু আইডিয়াল হয় না? এখন তোমার কাছে লাগতে পারে যে ভাই না পড়তে একটু কষ্ট হবে, তো দরকার নেই। কিন্তু আমার কাছে মনে হয় যে তুমি একটু পড়ে গেলে তোমার একটু কনফিডেন্স থাকবে, তুমি ক খ সব কিছু পড়ে গেছো। এখন সব কিছু পড়ে যেতে হবে না, কিছু কিছু জিনিস দেখে যাও যেন তোমার কনফিডেন্সটা থাকে। আমি তোমার আলটিমেটলি বুঝাতে চাচ্ছি যে তুমি যেন কমন পড়ার থেকে ওই কনফিডেন্সটা নিয়ে যাইতে পারো পরীক্ষার হলে। এটা অনেক বেশি জরুরি, কারণ পরীক্ষার হলে যদি তোমার এনার্জিটাই না থাকে তাহলে তো আর হইলো না। আর এনার্জি কীভাবে আসবে? ওই যে তুমি আমার সাথে কথার সাথে মিলবে কিনা দেখো, এনার্জি তোমার তখনই আসবে যখন তুমি কনফিডেন্ট এনাফ থাকো। তো আমরা কিছু, আমি আমার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে সব থেকে মিনিমাম করে ক আর খ দেওয়ার চেষ্টা করছি। আমি দেখাই কয়েকটা প্রশ্ন তোমাকে। এই পিডিএফটা আমার টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে, টেলিগ্রাম গ্রুপে নিচে আমার ডিসক্রিপশনে দেওয়াই থাকবে, তুমি সেখান থেকে জয়েন করে দেখবা। তো আমি সরাসরি দেখো কি কি কোশ্চেন দিছি। চ্যাপ্টার 1 যেহেতু অনেক বড়, তার জন্য চ্যাপ্টার 1 থেকে সব থেকে বেশি ক দেওয়া, মানে ক মানে সব থেকে প্রথম কোশ্চেনটা দেওয়া। তুমি এখান থেকে শুরু থেকে এমসিকিউ না সরি কটা পড়ে যাবা, ক মানে জ্ঞানটা পড়ে যাবা। তো তোমার কাছে যদি মনে হয় ভাই পিডিএফ দেখে পড়তে একটু কষ্ট হচ্ছে, তাহলে তুমি এই প্রশ্নটাই সেন্ট্রাল ডগমা কি, তোমার যে টেস্ট পেপার আছে এটা তো উদ্ভাসের বই থেকে দেওয়া। উদ্ভাসের বই থেকে এই কারণে এই প্রশ্ন করি, কারণ এটা সবার কাছেই আছে। তুমি উদ্ভাসের বই থেকে সেন্ট্রাল ডগমা কি এটা টান দিবা। তোমার সামনে ফোন, এই যে দেখো তোমার সামনে ফোন, ফোন দেখে দেখতেছো যে সেন্ট্রাল ডগমা কি এটা আসছে, অথবা স্প্লাইসিং কি এই প্রশ্নটা আসছে। তোমার এটা খোঁজার তো দরকার নেই, যে 7 নম্বর প্রশ্ন তোমার উদ্ভাসের বই থেকে 7 নম্বর প্রশ্নটা দেখবা, দাগাবা, ওইখান থেকে পড়বা, পরে সামনে আগাবা। এখন দাগাবা কেন, দাগটা দিবা কেন? কারণ পরে আবার রিভিশন দিতে হবে, একবার পরে আসলে মনে থাকবে না। তুমি এইভাবে 2বার রিডিং দিয়ে যাবা এই পিডিএফটা দেখে দেখে। পিডিএফটা পড়তে বলতেছি না, পিডিএফ দেখে তোমার বইতে দাগায় বইটা পড়তে বলতেছি। বুঝতে পারছি আশা করি। আচ্ছা, তো এভাবে এই টাইপের কোশ্চেন আসে যে স্প্লাইসিং কি, সেন্ট্রাল ডগমা কি, তারপর অক্সিজম কি, এটা একটু দেখে যাবো। মাইটোকন্ড্রিয়ার মধ্যে থাকে অক্সিজম। তুমি যখন একটা পুরা সংজ্ঞা দেখতে যাও, সংজ্ঞা পুরাটাও দেখবা না, তুমি খালি এইভাবে দেখবা যে মাইটোকন্ড্রিয়ার মধ্যে অন্ত আবরণীতে থাকে অতি সূক্ষ্ম কিছু দানার মতো জিনিস। তো 3টা জিনিস দাগাইছি আমি, 3টা, এটাও বাদ দাও তুমি, অন্ত আবরণী মনে না থাকলে এটাও বাদ দাও। তুমি খালি মনে রাখবে মাইটোকন্ড্রিয়ার মধ্যে কিছু দানার মতো জিনিস থাকে, সেটা অক্সিজম। কিছু না পড়ার থেকে এটা তো অ্যাটলিস্ট পারা ভালো না? অক্সিজম কি এটা যদি পড়ে যাই। আরও কিছু প্রশ্নতে আসি আমরা, এই চ্যাপ্টার 1 বাদ দাও। আচ্ছা, চ্যাপ্টার 1-এ কিছু এমসিকিউ দেওয়া, যেমন রাইবোজোমকে কেন প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। তুমি এখান থেকে খ নাম্বার কীভাবে পড়ে যাবা? তুমি পড়বা রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয় কারণ প্রোটিন সংশ্লেষ করে। এই যে সিম্পল এই কথাটা মাথায় রাখবো। তাছাড়া রাইবোজোম কিন্তু ট্রান্সলেশনে কাজ করে, ওই কথাটাও তুলে দিবা। রাইবোজোমের মধ্যে কি থাকে, রাইবোজোমের মধ্যে কি কি থাকে ওইটা নিয়ে আলোচনা। আচ্ছা যাই হোক, এটা তো তুমি পড়েই নিবা, এটা তো আমি জানি। সুইসাইডাল স্কোয়াড কাকে বলা হয়? লাইসোজোমকে। এটাও একটু দেখে যাবে, দেখো কতবার আসছে লাইসোজোমকে কেন আত্মঘাতী থলিকা বলা হয়। তারপরে নিউক্লিওটাইড বলতে কি বুঝো, খালি তুমি সংজ্ঞাটা একটু দেখে যাবো। নিউক্লিওটাইড কি, নিউক্লিওসাইড কি, এগুলো সব কিছু দেখে যাবো। তো এখানে নিউক্লিওটাইডের মধ্যে এখনো ফসফেট গ্রুপ যুক্ত হয়, আর নিউক্লিওসাইডের মধ্যে মেবি ফসফেটটা থাকে না, আমি যদি ভুল না করি তাহলে এরকম আর কি। আচ্ছা, তারপরে আসি। তো তুমি লিখে দিবা নিউক্লিওটাইডের মধ্যে কি কি থাকে। চ্যাপ্টার 1 থেকে এগুলা গেল। চ্যাপ্টার 2 থেকেও আরও কিছু কোশ্চেন আসে, যেমন মেটাকাইনেসিস কি, এটা কিন্তু পরীক্ষায় আসবে। তুমি ধরো নাও এরকম বান্দা যে মেটাকাইনেসিসকে জীবনে প্রথম শুনতেছো, সমস্যা নেই, তোমার ঘাবড়ানোর দরকারই নেই। তুমি কি পড়বা, মেটাকাইনেসিস কি অনেকবার যেহেতু বোর্ডে আসছে, আমি যে আমার বইতে দাগাইলাম, তারপর আমি পড়বো 2টা জিনিস। একটা হচ্ছে মেটাকাইনেসিস হয় মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশায়। মেটাফেজ দশায় স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোমগুলো বিন্যস্ত হয়ে যাওয়ার প্রক্রিয়াকে বলা হয় মেটাকাইনেসিস। তাহলে তুমি কি বললাম, মেটাফেজ দশায় যে বিষুবীয় মানে মাঝখানে বরাবর ক্রোমোজোমগুলো বিন্যস্ত হয়, এটাই মেটাকাইনেসিস। দেখ কতক্ষণ লাগলো তোমার পড়তে, 20 সেকেন্ড লাগলো কিন্তু। তাহলে তোমার ভয় পাওয়ার কিছু দরকার আছে? এত যে বলো যে ভয় পাই ভয় পাই, রাত 2টার সময় মেসেজ দাও যে ভাই আমি মনে হয় বোর্ডটা নিতে A+ পাবো না। তোমার ভয় পাওয়ার কি দরকার? তুমি ভয়টা পাও না, A+ না, তুমি ভালো একটা মার্ক পাবা। A+ পাবা কি পাবা না ওটা পরের হিসাব, ভালো একটা মার্ক পাবা। ফর দ্যাট রিজন তোমাকে একটু টেকনিক্যালি তোমার ইমোশনটাকে সাপ্রেস করে তোমার ব্রেনটাকে আপগ্রেড করতে হবে। আচ্ছা, তারপরে কেরিওকাইনেসিস কি, এগুলা তো তুমি পারো, এগুলা তোমার বলে আর লজ্জা দেওয়ার দরকার নেই। তো তারপরে চলে আসবো এখানে। তো দেখো কালকে একটা খ নাম্বারে এই টাইপের প্রশ্ন আসতে পারে যে মুক্ত নিউক্লিয়ার বিভাজন বলতে কি বুঝো। এটা দেখো বোর্ড 25-এ আসছে, 23-এও আসছে।
তো মুক্ত নিউক্লিয়ার বিভাজনের মধ্যে তুমি সব কিছু দেখতে যাবো না, তুমি দেখবা যদি তোমার কাছে মনে হয় একটু দেখে নেই তাহলে তুমি দেখতে পারো। তাছাড়া আমি থাকলে এতটুকু দেখতাম যে যদি সাইটোকাইনেসিস না হয়, সাইটোপ্লাজমের বিভাজন না হয়, কেরিওকাইনেসিস যদি চলতে থাকে, তখন খালি নিউক্লিয়াসের বিভাজন হবে, সেটাই মুক্ত নিউক্লিয়ার বিভাজন। আমি তোমার এজ এ ভাইয়ের মতো করে পড়াচ্ছি, আমি কিন্তু কোনো টিচারের মতো করে বা কোনো কলেজের টিচারের মতো করে যে একদম স্ট্রিক্টলি পড়াবো, হ্যাঁ এটাকে এটাই, ওরকম না, ওরকম ভাবে আমার ক্যারেক্টার ওরকম না। কিন্তু আমার ভাইয়ের মতো করে যত ইজিলি পারা যায় তত ইজিলি বলার চেষ্টা করি তোমার ল্যাঙ্গুয়েজে। আচ্ছা, তোমার ল্যাঙ্গুয়েজে পড়া হয় কিনা একটু নিজে কমেন্টে জানাই দিও তো, আসলে নাকি আমি নিজে ভুল ধারণায় থাকি। আচ্ছা, অনিয়ন্ত্রিত মাইটোসিস বলতে কি বুঝো? তো এই অনিয়ন্ত্রিত মাইটোসিস থেকে ক্যান্সার টিউমার হয়, ওগুলো একটু একটু দেখে যাবো, এটা কিন্তু অনেকবার আসছে, এটাও দেখবো আসার মতো প্রশ্ন। তারপরে চ্যাপ্টার 3 থেকে আমি ধারণা মানে সাজেশন দিব, এগুলো দরকার নেই, চ্যাপ্টার 3 একটু একটু করে পড়ে যাই। আমি দেখো 3-4টা মাত্র সংজ্ঞা দিচ্ছি, আর মনে হয় একটা দিছি, খ দিছি, তালাচাবির মতবাদ বলতে কি বুঝো, তো একটা খ দিছি, এটা একটু দেখে যাও তালাচাবির মতবাদটা। এই ছবিটা এঁকে যাবে, এটা গ নাম্বারে আসে এবং খ নাম্বারেও আসে, এই যে খ নাম্বারই তো এটা। তো গ নাম্বারে অ্যাক্টিভ সাইটের মধ্যে এনজাইম সাবস্ট্রেটের সাথে যুক্ত হয় এবং তারপরে নতুন পদার্থ গঠন করে, এটা একটু দেখে যাব। এখন ধরো তুমি তেলাচাপের মতবাদ কিছু বুঝো না, আমিও তোমার বুঝাই দিলাম না, আমি খালি বললাম এটা ছবিটা প্র্যাকটিস করে যাও। তুমি পরীক্ষার হলে গেলা, ছবিটা মানে আঁকাই দিলা বলতে ছবিটার মধ্যে ব্যাপারটা এমন, এই যে দেখো এআরবি সংযুক্ত হয়, তারপরে লাস্টে যে সিআরডি তৈরি হয়, নতুন পদার্থ তৈরি হয়। তো তুমি এটা কোনো রকম করে না বুঝিয়ে আঁকায় গেলা, পরীক্ষার হলে অ্যান্সার করলাম, টিচার কিন্তু জানে না যে তুমি বুঝে গেছো নাকি না বুঝে গেছো, টিচার জানে তুমি লেখছো। অন্য একটা বান্দা ধরো এটা সব কিছু বুঝে গেছে কিন্তু এটা আঁকায় যায় নাই, উপরে নিচে অনেক কিছু লিখছে কিন্তু এই ছবিটাই দেয় নাই, তাহলে তোমার মার্ক দিবে না ওকে মার্ক দিবে? তোমাকে বেশি মার্ক দিবে, তুমি বুঝো না বুঝো, তুমি পরে বুঝো, পরীক্ষা শেষ হওয়ার পরে, মেডিকেল অ্যাডমিশনের প্রিপারেশনের সময়, ভার্সিটির প্রিপারেশনের সময় বুঝো, বাট এখন দরকার নাই, তুমি খালি প্র্যাকটিস করে যাবা, ছবি প্র্যাকটিস করে যাবা, গ আর ঘয়ের জন্য একই কথা। তারপর তারপরে ক্ষেত্রে তুমি কি পড়বা, আর এখান থেকে যৌনক্রম কাকে বলে, ভিরিয়ন কি এটা কিন্তু আসবে, ভিরিয়ন কি, ভিরিয়েট কি, তারপরে প্রিয়ন কি, প্রিয়ন হচ্ছে প্রোটিন ফাইব্রিল, ভিরিয়ন হচ্ছে মনে হয় সব কিছু মিক্স করে, যেমন নিউক্লিক অ্যাসিড এবং বাইরের ক্যাপসিড, এই সব কিছু মিক্স করে যে সংক্রমণ ক্ষমতা সম্পূর্ণ ভাইরাস গঠিত হয়। তুমি যদি কিছু নাও মনে থাকে, তুমি ভাইয়া খালি এতটুকু পড়বা যে সংক্রমণ ক্ষমতা সম্পূর্ণ ভাইরাসকে বলা হয় ভিরিয়ন, এই তো হয়ে গেল। তারপরে ক্যাপসিড কাকে বলা হয়, ভাইরাসের বাইরের যে কেন্দ্রীয় বস্তুকে আবরণ করে যে প্রোটিন আবরণ থাকে সেটাই। তাহলে পুরো লাইন না পড়ে তুমি খালি পড়বে যে প্রোটিন আবরণ হচ্ছে ক্যাপসিড, এই তো এতটুকু মনে রাখলেই হবে মানে চলবে আর কি। ইমার্জিং ভাইরাস কাকে বলা হয়, তো এটা একটু দেখবা যে এটা আদি পোষক থেকে নতুন পোষকের মধ্যে যায়। ইমার্জিং ভাইরাসের এক্সাম্পলগুলো কালকে দেখবা যে এমসিকিউতে পেয়ে গেছো, বলবে নিজের কোনটা ইমার্জিং ভাইরাস। এইচআইভি, সার্স, নাইল, ইবোলা, করোনা, এটার জন্য একটা কি টেকনিক ছিল, এটা একটা টেকনিক ছিল আমি ভুলে গেছি, দেখবো নি, হাড় ভাঙা ডেঙ্গু জ্বর বলতে কি বুঝো, এগুলো একটু দেখে যাবো। তো পিডিএফটা তো দিয়ে দিব, আশা করি এটা পড়তে পারবো। তো এটাই চ্যাপ্টার 1, 2, 3, 4, বাকি চ্যাপ্টারগুলো আমি এভাবে সাজাই দিছি, মূল কথা বুঝাচ্ছি যে সংজ্ঞা এবং খ, এটা না পুরো সব কিছু দেখতে যাবো না। আবারও সামারিটা হচ্ছে, তুমি ফোনটা নিবা সামনে, ফোনটা নিয়ে যেগুলা আমি বসে ওগুলো আগে দাগাবো। এখন কোশ্চেন হচ্ছে ভাই এগুলা পড়লেই কি হবে? ভাইয়া এই প্রশ্নটা তোমার করারই দরকার নাই, এগুলা পড়লেই হবে কিনা, তোমার তো ওই সময়টাই নাই, কালকে পরীক্ষা, এতটুকু আগে পড়ো না, এতটুকু পড়ার পরে তারপরে তুমি তোমার যা মন চাই তাই পড়ো। এই লাস্ট 3 দিন কি করছো তাহলে? আচ্ছা সমস্যা নেই, তাহলে এটা ভালো মতো প্র্যাকটিস করবো, জ্ঞানমূলক অনুধাবন। পিডিএফটা নিচে আমাদের কমেন্টে তো দিয়ে দিছি, কমেন্টে বলতে যে টেলিগ্রামে জয়েন করে কিন্তু পিডিএফটা পাবা, নাহলে আমি আর ড্রাইভে আপলোড দিই না ওইভাবে। টেলিগ্রামে জয়েন করো, তাহলে একটা ভালো ভালো প্রিপারেশন হবে। ও আমাদের কিন্তু ম্যাথ পারফরমেন্স থেকে বোটানি একটা এক্সাম হচ্ছে 100 মার্কের, আমি পরীক্ষা নিচ্ছি, তো 100 মার্কের বোটানি পরীক্ষাটা দিও, একদম ফ্রি পরীক্ষা, সবই ফ্রি, ক্লাস ফ্রি, পরীক্ষা ফ্রি, পিডিএফ ফ্রি, সব ফ্রি দিচ্ছি, তাও আল্লাহ জানে কি পোলাপানদের কি সমস্যা। আচ্ছা আজকে এই পর্যন্তই রাখি, ধন্যবাদ সবাইকে।